আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গাজা প্লেন থেকে ফেলা ত্রাণের চাপায় হতাহতের দায় অস্বীকার আমেরিকার। এরপর জানাবো রমজানের যুদ্ধবিরতি চুক্তি কঠিন, বললেন বাইডেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 2 বছরে নিহত প্রায় 11,000 বেসামরিক। ন্যাটোর যে 3 দেশে পরমাণু বোমা ফেলার পরামর্শ পুতিন ঘনিষ্ঠ টিভি উপস্থাপকের। গাজায় অবিলম্বে ইসরায়েল আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালো ইরান ও ওমান। গাজা প্লেন থেকে ফেলা ত্রাণের চাপায় হতাহতদের দায় অস্বীকার আমেরিকার। ফিলিস্তিনের গাজা প্লেন থেকে ফেলা ত্রাণ ভর্তি বস্তা নিচে চাপা পড়ে হতাহতের ঘটনায় দায় অস্বীকার করেছে আমেরিকা। এ ঘটনায় 5 ফিলিস্তিনি নিহত এবং 10 জন আহত হয়েছেন। শুক্রবার গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটে। মার্কিন সেন্টার কমান্ডের এক এক্স বার্তায় বলা হয়, গাজায় মানবিক সহায়তা হিসেবে প্লেন থেকে ফেলা ত্রাণ সামগ্রীর নিচে চাপা পড়ে বেসামরিক মানুষের নিহত হওয়ার খবর আমাদের নজরে এসেছে। যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। কিছু প্রতিবেদনের খবরের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, মার্কিন বাহিনীর ফেলা মানবিক সহায়তা চাপা পড়ে এই ঘটনা ঘটে। অবরুদ্ধ গাজাবাসীর জন্য আমেরিকা ছাড়াও জর্ডান, মিশর, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস শুক্রবার প্লেন থেকে ত্রাণ সামগ্রী ফেলেছে। এসব ত্রাণের মধ্যে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সামগ্রী রয়েছে। এদিকে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্লেন থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাশুটের সমস্যা দেখা দেয়, ফলে সেটি গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুত গতিতে নেমে আসে। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে। রমজানের যুদ্ধবিরতি চুক্তি কঠিন, বললেন বাইডেন। আসছে রমজানে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া পূর্ব জেরুজালেমের চলমান সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যদিও এর আগে তিনি বলেছিলেন, রোজায় যুদ্ধবিরতি না হলেও পরিস্থিতি খুবই বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছিলেন বাইডেন। তবে যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় নতুন করে মন্তব্য করলেন তিনি। গত 7 অক্টোবরের পর গাজা ইসরায়েলের হামলায় প্রায় 30,878 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 72,402 জন। অন্যদিকে গাজায় নারীদের ওপর চলা ভয়াবহ নির্মমতার চিত্র স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা। শুক্রবার এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিদিন 63 জন নারী প্রাণ হারাচ্ছেন। সংস্থাটি জানায়, সেখানে থাকা নারীরা প্রতিদিন যুদ্ধের ভয়াবহ পরিণতি ভোগ করছেন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 9,000 নারী প্রাণ হারিয়েছেন। তাছাড়া ধ্বংসস্তূপে চাপা পড়েছে আরো বহু। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 2 বছরে নিহত প্রায় 11,000 বেসামরিক। 2022 সালে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে পর্যন্ত সেখানে 10,703 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে 594 জনই শিশু। শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠক ছিল। সেই বৈঠকে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী প্রধান মোহাম্মদ খালেদ খায়ের এই তথ্য জানিয়ে বলেন, আমরা বেসামরিক লোকজন, অবকাঠামোর উপর যে কোনো হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলা নিষিদ্ধ। ইউক্রেন এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বেসামরিকদের ওপর যেসব হামলা হচ্ছে সেগুলো একদমই অগ্রহণযোগ্য এবং অবশ্যই বন্ধ হওয়া উচিত। জাতিসংঘের মানবিক সহায়ক বিভাগের শীর্ষ কর্মকর্তা লিসা ডোটেন উপস্থিত ছিলেন নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠকে। তিনি জানান, ইউক্রেনের যেসব অঞ্চল বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে সেসব অঞ্চলে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না। তিনি বলেন, রাশিয়ার দখলকৃত দনতস্ক, খেরসন, লুহানস্ক এবং ঝাপরঝিয়ায় অন্তত 15 লাখ মানুষের প্রাণ ও মানবিক সহায়তা প্রয়োজন, কিন্তু সেখানকার রুশ প্রশাসনের বাধার কারণে জাতিসংঘের ত্রাণ এসব অঞ্চল পৌঁছাতে পারেনি। 2015 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতি প্রদান না করা, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তদবির প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানাপোড়েন চলার পর 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। 2024 সালে দ্বিতীয় বছরে পা রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই সময়সীমার মধ্যে ইউক্রেনের দনতস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপরঝিয়া 4টি প্রদেশে দখল নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মূল ভূখণ্ডের 1/5। এই 2 বছরে বেশ কয়েকবার এই যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ও তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যদি ক্রিমিয়া, দনতস্ক, লুহানস্ক এবং ঝাপরঝিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে
প্রস্তুত থাকে সেক্ষেত্রে রুশ বাহিনী অভিযান বন্ধ করবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বছর এক ডিক্রি জারির মাধ্যমে ঘোষণা করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যতদিন ক্ষমতাসীন থাকবেন ততদিন পর্যন্ত রুশ প্রশাসনের কোনো কর্মকর্তার সঙ্গে শান্তি আলোচনায় যাবে না কিয়েভ। নেটোর যে 3 দেশে পরমাণু বোমা হামলার পরামর্শ পুতিন ঘনিষ্ঠ টিভি উপস্থাপকের, বিশ্বজুড়ে সংঘাত ও উত্তাল রাজনৈতিক অস্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে পরমাণু যুদ্ধের সংখ্যা ক্রমেই জোরদার হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই পশ্চিমা সামরিক জোট নেটোর 3 দেশে পরমাণু বোমা হামলার পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ এক টিভি উপস্থাপক ভ্লাদিমির সোলোভিয়ভ। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকের এক প্রতিবেদনে খবর প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সে পরমাণু হামলার কথা বলেছেন ভ্লাদিমির সোলিয়েভ। ক্রেমলিনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রুশ গণমাধ্যমের অন্যতম খ্যাতনামা সাংবাদিক ও টিভি উপস্থাপক ভ্লাদিমির সোলোভিয়ভ নেটোর 3 নেতৃস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সে পরমাণু হামলার কথা বলেছেন। টকশোর অন্য আলোচকরা বলেন, প্যারিস, মার্সেই, লিও, হামবুর্গ, মিউনিক, গার্মিশ, পার্টেন কিচেন ও যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সবার আগে পরমাণু বোমা ফেলতে হবে। রাশিয়া 1 ও RTR প্ল্যানেটা টেলিভিশনে ইভিনিং উইথ ভ্লাদিমির সোলোভিয়ভ শীর্ষক একটি টক শো পরিচালনা করেন উপস্থাপক ভ্লাদিমির সোলোভিয়ভ। গত মাসের শুরুর দিকে ওই টক শোতে তিনি পশ্চিমা শহরগুলোতে পরমাণু হামলার পরামর্শ দেন। ওই টক শোর ভিডিও এখন ইউটিউবে ছড়িয়ে পড়েছে। ডেইলি বিস্টের সাংবাদিক জুলিয়া ডেভিস গত শুক্রবার এক্সে ওই টক শোর একটি অংশ নেয়ার কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, টক শোয় অংশ নেয়া আলোচক ও বিশ্লেষকরা পশ্চিমের কোন কোন শহরে সবার আগে পরমাণু হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত সেগুলোর নামও উল্লেখ করেছেন। তাদের কয়েকটি শীর্ষ পছন্দ প্যারিস, মার্সেই, লিও, হামবুর্গ, মিউনিক বা গার্মিশ, পার্টেন কিটচেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। নিউজ উইক জানিয়েছে, ওই টক শোর বক্তব্যে বিষয়ে মন্তব্যের জন্য তারা ইমেইলের মাধ্যমে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে, তবে এখনও জবাব আসেনি। ইউক্রেনের সংঘাতের পরিপ্রেক্ষিতে একটি বাস্তব পরমাণু যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বহু রুশ রাজনীতিক ও কর্মকর্তা। এর মধ্যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিমিত্রি মেদভেদেভ থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রয়েছেন। কয়েকদিন আগে আবারও পরমাণু যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেন পুতিন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া বার্ষিক ভাষণে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা দেশগুলো উত্তেজনা বাড়াতে থাকলে পরমাণু যুদ্ধের প্রকৃত ঝুঁকি সৃষ্টি হবে। ইউক্রেন যুদ্ধ গত সপ্তাহে 2 বছর পূর্ণ করেছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি কিয়েভ অভিমুখে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনের প্রতিরোধ লড়াইয়ের মধ্য দিয়ে যা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। সংঘাতে সরাসরি অংশ না নিলেও কিয়েভে ভলোদিমির জেলেনস্কি সরকারকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমারা তথা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। গাজা অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালো ইরান ও ওমান। অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওমান ও ইরান। শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও তার ওমানি সমকক্ষ সাইদ বদর আল বুসাইদির মধ্যে এক টেলিফোন আলাপে 2 মন্ত্রী এই আহ্বান জানান। তারা বলেন, গাজা উপত্যকায় গণহত্যার শিকার অসহায় ফিলিস্তিনি জনগণের সাহায্যে মুসলিম দেশগুলোকে এগিয়ে যেতে হবে। 2 পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি অনুষ্ঠিত ইসলামী সহযোগী সংস্থা বা ওআইসির জরুরি বৈঠকের কথা উল্লেখ করে বলেন, গাজাবাসীর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গত সপ্তাহে ইরান সহ আরও কয়েকটি মুসলিম দেশের অনুরোধে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সেখানে ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হয়। 2023 সালে 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যা অভিযানে পর্যন্ত গাজা 30,878 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো 72,402 জন। ফোনালাপে 2015 সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়েও কথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান ও বুসাইনি। ওই সমঝোতার ব্যাপারে মার্কিন সরকার নিজের দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করায় ওয়াশিংটনে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।